তোমরা নিশ্চয়ই সেকেন্ড সামেটিভ অথবা থার্ড সামেটিভের জন্য দেখছো আবহবিকার অধ্যায়। আর এখানে আমি তোমাদের শুধু শুধু সাজেশনস রাখিনি, আমি কিন্তু ডিটেলস এই অধ্যায়টি তোমাদের আজকে জানাতে এসেছি এমনভাবে যাতে আর তোমাদের কখনো ডাউট না থাকে এবং এক্স্যাক্টলি তুমি এক্সামে সব কিছু পারো, পুঙ্খানুপুঙ্খ অত মুখস্থ করতে হবে না। হ্যাঁ, আমি তোমাদের সাথে আছি, তোমাদের প্রিয় নির্জন স্যার। চলো আমরা একটু বুঝে নিই ব্যাপারটা। আমি কিন্তু আবার বলছি, শুধু নোটসটা আমি রাখছি না, আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। মন দিয়ে যদি আমাকে একটু শুনতে পারো না, তোমাদের আর মুখস্থ করতে হবে না, শুধু একটু কথাটা শোনো ভিডিওটা অন করে রেখে। দেখো, এইখানে লক্ষ্য করো, প্রথমত আমি এই সংজ্ঞাটাকে একটু বুঝিয়ে নিই, তবে বাকিগুলো সব বলতে পারবো। আবহবিকার কাকে বলে? দেখো, আমরা কিন্তু আবার বলছি ভূগোলের আবহবিকার করছি ক্লাস 9 তোমাদের জন্য। তো যেটা তোমার সেকেন্ড ইউনিট টেস্ট, এমনকি ফাইনালেও লাগবে, থার্ড ইউনিট টেস্টেও লাগবে। দেখো, আবহবিকার শব্দটা কোথা থেকে এসছে সেটা পরের কথা, আমি শুধু জাস্ট সংজ্ঞাটা বলছি। আবহাওয়ার বিভিন্ন উপাদান, এই কটা কথা এক্ষুনি মুখস্থ করে ফেলো তো। উষ্ণতা, এটা আবহাওয়া মানে কি? দৈনন্দিন, প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক দিন, প্রত্যেক মাসের কোনো অঞ্চলে কোনো স্থানের অবস্থা যে চেঞ্জ হচ্ছে, কোনোদিন গরম, কোনোদিন বৃষ্টি হচ্ছে, কোনোদিন প্রচন্ড ঝড়, এটা হচ্ছে আবহাওয়া। আর জলবায়ু তো জানো, 25 থেকে 30 বছরের বা 25 থেকে 35 বছরের, কারো কারো বই থাকে 30 থেকে 35 বছরের, মানে যে গড় অবস্থা, সেটাই জলবায়ু। এখানে জলবায়ুর কথা বলা হচ্ছে না, এখানে শুধু আবহাওয়ার কথা বলা হচ্ছে, প্রত্যেক দিন যে চেঞ্জ। তাই বলছে আবহাওয়ার বিভিন্ন উপাদান কারা কারা? উষ্ণতা, আর্দ্রতা মানে বাতাসে ভিজে ভিজে ভাব, বর্ষাকালে যেটা হয়, বৃষ্টিপাত নিশ্চয়ই জানো, আর বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় পদার্থ, তো ইত্যাদি হচ্ছে আবহাওয়ার উপাদান। এদের সাহায্যে ভূপৃষ্ঠের শিলাস্তর, মানে ভূপৃষ্ঠের উপরে যে শিলা থাকে, সেটা যদি যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ বিচ্ছিন্ন, তাহলে দেখো যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ বিচ্ছিন্ন মানে কি বলতো? এরা সরাসরি শিলাকে ভেঙে ফেলবে, কেউ আমরা বাইরে থেকে কিছু করব না। আর রাসায়নিক পদ্ধতিতে মানে কোনো একটা বড় পাথর, তার ভিতর থেকে গঠন চেঞ্জ হয়ে যাবে। যদি তার উপর জল পড়ে, বৃষ্টি পড়ে, তাহলে ভিতরে হয়তো দেখা যাচ্ছে কোনো পাথরের গায়ে আয়রন বেশি, লোহা বেশি, তাহলে জল পড়ে সেই লোহাগুলো মরচে পড়ে যায়, তাহলে শিলা ফেটে বেরিয়ে যেতে পারে। এটা বলে রাসায়নিক, ভিতর থেকে গঠনগত চেঞ্জ। আর বাহ্যিকভাবে বারবার শিলার গায়ে বৃষ্টি পড়তে 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 একটা শিলা মনে করো ফেটে গেল, এইরকম হতে পারে। বা প্রচন্ড গরমে শিলার উপরের অংশ ফেটে যেতে পারে। তো এইগুলো হচ্ছে বাহ্যিক, এটা হচ্ছে যান্ত্রিক পদ্ধতি। এই ব্যাপারটা তোমার বুঝতে হবে। আর এটা ভিতর থেকে বদলে যাওয়া, চেঞ্জ হয়ে যাওয়া। তা আবহাওয়ার বিভিন্ন উপাদান ইত্যাদি 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 দিয়ে এইগুলোই ভূপৃষ্ঠের শিলাস্তর যান্ত্রিক পদ্ধতি যদি চূর্ণ বিচ্ছিন্ন করে। তা দেখো, এই সংজ্ঞাটুকু যদি তুমি পড়ো, তাহলে আবহবিকার দু রকমের, একটা যান্ত্রিক আবহবিকার, একটা রাসায়নিক আবহবিকার। যান্ত্রিক আবহবিকারের অন্য নাম শিলাবিকার। তো এখন কথা হলো, এই যে যান্ত্রিক আবহবিকার, এইটা, তাহলে আমি এইখান থেকে পুরোটা বলে শুধু এই কথাটুকু বাদ দেবো, রাসায়নিক পদ্ধতিতে বিয়োজিত, এই কথাটা বাদ দিয়ে বাকি পুরোটাই হবে যান্ত্রিক আবহবিকারের সংজ্ঞা। কেননা যেটা যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ বিচ্ছিন্ন হবে, দেখো না তাই? উষ্ণতা, বৃষ্টিপাত, তুষারপাত, প্রকৃতির বিভিন্ন উপাদানের মাধ্যমে যান্ত্রিক বা স্বাভাবিক প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উপরে শিলাস্তর চূর্ণ বিচ্ছিন্ন, দেখো এই পর্যন্ত ছিল না? চূর্ণ বিচ্ছিন্ন অর্থাৎ টুকরো টুকরো হয়, তাকে বলো যান্ত্রিক অববিকার। আবার সব এই কথাগুলো বলে 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 নিয়ে এখানেই বলবো, ভূপৃষ্ঠের উপরে শিলাস্তর এই চূর্ণ বিচ্ছিন্ন না বলে কি এই 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 যান্ত্রিক বলবো না, এটা রাসায়নিক পদ্ধতিতে। তাহলে পদ্ধতিতে কি বলবো? ভূপৃষ্ঠের উপর, মানে এই পদ্ধতিতে ভূপৃষ্ঠের উপরে শিলাস্তর যদি বিয়োজিত হয়, তাকে বলবো রাসায়নিক অববিকার। তাই না? দুটো সংজ্ঞা দু রকম ভাবে একটু চেঞ্জ করে দিলাম। আবার একটু যদি বুঝতে অসুবিধা হয়, একটু পিছন দিকে ফিরে যাও, গিয়ে দেখো। এখন আমি দেখো, আবহবিকার আর ক্ষয়ীভবনের মধ্যে সম্পর্ক বলবো আর পার্থক্য বলবো। দেখো, আবহবিকার ক্ষয়ীভবনের সম্পর্কটা একটু বলে নিই। আবহবিকার ক্ষয়ীভবন ব্যাপারটা বোঝাতে গেলে তুমি একটু আমার কথা শুনে নাও। যেমন কি, একটা গল্প বলি। যখন দেখবে বর্ষাকালে তোমার সামনের যে পিচ ঢালাই রাস্তা আছে, মানে পাকা রাস্তা যেগুলো বলি, সেখানে দেখবে মাঝে মাঝে গর্ত হয়ে যায়। আর হঠাৎ কোনো না কোনো, যারা এই ব্যাপারটা রাস্তা সারান, যারা এই কন্ডাক্টর, যারা এটা নিয়েছেন আর কি, কন্ট্রাক্ট নিয়েছেন, তো তারা কি করেন, ইমিডিয়েটলি হয়তো কিছু ইটের টুকরো তড়িঘড়ি করে ওই আহ, যে রাস্তাগুলোর গর্ত হয়ে গেছে, যেটা গাড্ডা বলি, তার মধ্যে ফেলে দিয়ে একটু উম, মানে কি যেন বলে, রোলার দিয়ে সেটাকে সমান করে দিয়ে যান। কিন্তু ওখানে তোমরা একটা জিনিস দেখবে, যে কিছু মেয়েরা, বেশ কিছু মেয়েরা ওই হাতুড়ি টাতুড়ি কিছু দিয়ে ওই ইটগুলোকে ভাঙার চেষ্টা করছে। তাদের কাজ কিন্তু শুধু ভাঙা,
আর কিচ্ছু নয়। তারা বয়ে যে ওই গর্তের মধ্যে ফেলবে এরকম নয়। কিছু ছেলে থাকবে দেখবে তারা ওই ভেঙে যেগুলো টুকরো করেছে সেইগুলোকে ওই ছোট, ছোট ট্রের মতো যেগুলো থাকে না? কি বলে ওটা? তার মধ্যে তুলে নিয়ে গিয়ে ওই গাড্ডার মধ্যে ফেলে দেবে বা ওই গর্তগুলোর মধ্যে ফেলে দেয়। ঠিক আছে? যেটা খালা হয়ে গেছে সেখানে ফেলে দেবে। তো তার মানে কেউ ভাঙছে আর কেউ বয়ে নিয়ে যাচ্ছে। এই যে এখানে তোমাদের একটা বলছিলাম না? যে আবহবিকারের কাজ ওই ভাঙা। তার দায় নেই কোনো বয়ে নিয়ে চলে যাওয়া। তার দায় হচ্ছে শুধু ভেঙে ফেলা। আর ক্ষয়ীভবনের কাজ হচ্ছে ওই বয়ে, বয়ে নিয়ে চলে যাওয়া। এবার ব্যাপারটা বুঝতে পেরেছ? অর্থাৎ আবহবিকার তার বিভিন্ন প্রাকৃতিক শক্তি দিয়ে শিলাকে ভেঙে তছনছ করে দেবে। করে ওখানেই ফেলে রেখে দেবে। ওর কোনো দায় নেই বয়ে নিয়ে যাওয়ার। কিন্তু ক্ষয়ীভবন তাকে এক স্থান থেকে অন্য স্থানে বয়ে নিয়ে যাবে। তার ক্ষয়ীভবন বয়ে নিয়ে যেতে কারা কাজ করবে? ওই যে নদী, হিমবাহ ইত্যাদি তাদের বয়ে, বয়ে নিয়ে যাবে। এই কথাটা এখানে বলা আছে। ঠিক আছে? এইবার ক্ষয়ীভবন কাকে বলে? তাহলে নিশ্চয়ই তো আমি এক্ষুনি ব্যাপারটা বোঝাতে পেরেছি। তাই না? অর্থাৎ ভূপৃষ্ঠের শিলাস্তর যেগুলো ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে সেগুলো বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে চলে যাওয়া হবে। সেটা ক্ষয়ীভবন। আচ্ছা, তাহলে আবহবিকার জেনে গেছো? যার কাজ শুধু ভাঙা চূর্ণ-বিচূর্ণ করা। আর ক্ষয়ীভবনের কাজ সেটা বয়ে অন্য জায়গা থেকে নিয়ে চলে যাওয়া। চূর্ণ-বিচূর্ণ হয়ে যাওয়া বা ক্ষয়ে যাওয়া শিলাসমূহকে অন্য জায়গায় নিয়ে চলে যাওয়া। ক্ষয়ীভবনের সংজ্ঞা এখানে দিয়ে রেখেছি। আর আরেকটা তোমাদের এর মধ্যে পড়ে আবহবিকার, ক্ষয়ীভবন আর একটা পুঞ্জিত স্খালন। পুঞ্জিত স্খালনের কাজও কিন্তু ওই এরকম এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে চলে যাওয়া। কিন্তু সেটা বিভিন্ন প্রাকৃতিক শক্তি করবে না। অর্থাৎ তোমার মনে করো হিমবাহ, মানে জলধারা বা নদী এরা করে দেবে না। মানে পাথরের টুকরোগুলো বয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে দেবে না। অটোমেটিক না আ উম পাহাড় থেকে অভিকর্ষ টানে পৃথিবীর আকর্ষণের মানে যে মধ্যাকর্ষণ বলছি তার টানে পৃথিবীর দিকে গড়িয়ে চলে আসে, নিচের দিকে গড়িয়ে আসে। সেটাই হচ্ছে পুঞ্জিত স্খালন। পুঞ্জিত স্খালনের জন্য কোনো প্রাকৃতিক শক্তির দরকার হবে না। অটোমেটিক টানে পৃথিবীর কেন্দ্রের টানের দিকে মানে নিচের দিকে জিনিস গড়িয়ে চলে আসবে। সেইটা মানে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর। তাহলে ক্ষয়ীভবনও এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে চলে যায়। পুঞ্জিত স্খালন কি? সেও কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে চলে যাবে কিন্তু সেটা মানে অভিকর্ষজ টানে বা মধ্যাকর্ষণের টানে সেটা হয় কিন্তু। বুঝতে পেরেছি? সেইটা। ওটা হচ্ছে পুঞ্জিত স্খালন। তাহলে একটা হয়ে গেল আবহবিকার, একটা ক্ষয়ীভবন, একটা পুঞ্জিত স্খালন। আরো একটা পড়ে রয়েছে নগ্নিভবন। একটা পাথর বারবার ভাঙতে, ভাঙতে তার উপরের অংশ বারবার ভেঙে যেতে, যেতে অনেকটা কিরকম যেন পেঁয়াজ। বারবার খোসাগুলো ছাড়াতে, ছাড়াতে এমন একটা অংশ বেরিয়ে আসে আর তার খোসা থাকে না। আবার যেমন তোমরা যদি মনে করো আম অ যেটা থোর বলো অনেকে। কলা গাছের যেটা কেউ চুকো বলে অনেকে। বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। উপরের ছালগুলো ছাড়াতে, ছাড়াতে এমন যে একটা পর্যায়ে আসে তাকে আর ছাড়ানো যায় না। সেটাই আমরা খাই। সেটাই থোর বা চুকো বা কেউ যাই হোক কে কি বলো, অনেকেই বলো। তা ওটাই। তা ঠিক সেইরকমই কোনো পাথর টুকরো হতে, হতে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছে যায় না, তাকে আর যত প্রাকৃতিক শক্তি তার উপর ভীষণ বড় নদী এসে আছড়ে পড়লেও তাকে আর ভাঙা যায় না। একদম শেষ স্টেজ মানে ওকে আর ভাঙা যাবে না। তা নগ্নিভবন তাকে বলে। ওইজন্য মানে নগ্ন রূপ। প্রকৃত অবস্থা আমরা যেমন পোশাক পরে আছি। পোশাকটা খুলে দেওয়ার সরি এটা কেউ খারাপ ভেবো না। তখন কি হয়? শরীর দেখা যায়, তাই না? তো সেইরকমই। তো একটা পাথরের উপরের অংশ যদি বারবার চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ পাথরের উপরের অংশ যদি সব খসে পড়ে যায়, তাহলে এমন একটা পরিস্থিতিতে আসবে যা তারপরে আর কখনো তাকে ভাঙা যাবে না। ওটাই বলে নগ্নিভবন। তাই না? তো সেইগুলো তোমরা একটু দেখে নেবে। এইবার তোমাদের যেটা পরের পেজে যাচ্ছে। লক্ষ্য করো। দেখো এইখানে লক্ষ্য করো। এইখানে একটা জিনিস দেখে নাও। এইখানে কি আছে? আমি তোমাদের এই ব্যাপারটা একটু বলে দিই। দেখো এইখানে রয়েছে দেখো। এইখানে ওই বাকি অংশ কিন্তু রয়েছে এখানে। নগ্নিভবন কাকে বলে আমি এক্ষুনি বলে দিলাম যেটা। দেখে নাও। আর এইখানে বড় কোশ্চেন মানে একটা পড়ে যে যান্ত্রিক আবহবিকারের ফলে গঠিত ভূমিরূপ। এইখানে যান্ত্রিক আবহবিকারে গঠিত ৪ টে প্রক্রিয়া। যেখানে সাধারণত তোমরা লক্ষ্য করো ৪ টে প্রক্রিয়া বলতে কি একটা উষ্ণতার পরিবর্তনের জন্য, তুষারের জন্য, একটা কি শিলাস্তরের চাপের হ্রাস হওয়ার জন্য। ঠিক আছে? তো আর বৃষ্টির জন্য। এই ৪ টে। তা এই ৪ টে এপারে ডিটেইলস আলোচনা করা আছে। এইখানে কিন্তু আমি একটা কথা বলে রাখি তোমাদের। এই যে প্রস্তর বিসরণ বা খণ্ডীকরণ বলেছি না? এইগুলো কিন্তু লেখার পরে নিচে কিন্তু তোমাদের একটা কি ছবি দেওয়া জরুরি। আমার এখানে কিন্তু নোটস বলে ছবি রাখা নেই। তোমরা একটু বই ফলো করে ছবিটা একটু দেখে রাখবে। তবে কিন্তু ফুল নম্বর পাবে। এইভাবে এটা নিয়ে আমি আর ডিটেইলস করছি না। প্রস্তর বিসরণ মানে দেখো শিলাতাপের কুপরিবাহী। শিলাতাপের কুপরিবাহী মানে কি? শিলার মধ্যে তাপ প্রবেশ করতে পারে না। কিন্তু তার পিঠ তো গরম করবে, তাই না?
তাই না? তা উপরের অংশ যখন গরম, ভিতরে তাপ যাচ্ছে না, এই অসম তাপের জন্য শিলা যে পর্যন্ত তাপ শিলার বেয়ে গরম হয়েছে সেখান থেকে খুলে চলে আসে। এটা হচ্ছে ওই জন্য প্রস্তর বিসরণ বলা হচ্ছে। উদাহরণ দিয়ে যেমন দেওয়া আছে। ক্ষুদ্রকণা বিসরণ, দেখো ক্ষুদ্রকণা বিসরণ রাত্রিবেলা বিভিন্ন ভাবে সংকুচিত হয়। ধরো দিনের বেলা প্রচন্ড গরম আর রাত্রিবেলা অনেকটা ঠান্ডা হয়ে যায় শিলা, আর তার ফলে কি হয় যে এই অসম সংকোচন প্রসারণের জন্য শিলা টান পড়ে আর শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, মানে সেটা হয়। আর অনেক সময় এইটা না তোমার ওই মরুভূমিতে প্রচন্ড জোরে যেন কেউ গুলি ছুটছে এরকম শব্দ হয়, তাই এটা হচ্ছে ক্ষুদ্র কণা বিস্ফোরণ। প্রচন্ড শব্দ বিস্ফোরণ হয়ে শিলা ফেটে বেরিয়ে আসে এইরকম নিয়মে। এবং তার একটা ছবি তোমরা দিয়ে দেবে। আর স্বল্পমোচন, স্বল্পমোচন পেঁয়াজের খোসার মতো খুলে খুলে শিলা চলে আসে, সেটা হচ্ছে স্বল্পমোচন। যেমন ওই শিলা তাপের কুপরিবেশ সবার একই, দিনের বেলা সূর্যের তাপে শিলার নিচের স্তরের তুলনায় উপরের স্তর দ্রুত গরম হয়ে যায়, ফলে উপরের স্তর নিচের স্তর থেকে পেঁয়াজের খোসার মতো এরকম খুলে চলে আসে। এটাই উদাহরণ একটা দিয়ে রেখেছি, সেটা তোমরা দেখবে। আর একটা মানে তোমরা ছবি দেবে, এই পর্যন্ত। আর বাকি তোমার ছবি না দেওয়ার দরকার নেই। তুষারের জন্য গঠিত যান্ত্রিক অববিকার, এটা ওই যে বললাম না, ওখানে 4টে পয়েন্ট করতে হবে। প্রথম পয়েন্টটা তো আমরা আলোচনা করেছি উষ্ণতার জন্য, এই পর্যন্ত। আর এবার তুষারের জন্য হবে। তো এইবার তারপর দেখো, তো এইখানে তুষারের জন্য তারপরে এই পর্যন্ত তোমরা করছো। এবার তারপরের পার্টটাকে দেখো। এগুলো কিন্তু আরেকটা কথা বলি, এগুলো কিন্তু আমরা স্টুডেন্টরা তাদের যখন নোটগুলো বানিয়েছিলাম তারা এগুলো লিখেছিল, তাই হাতের লেখা একটু অস্পষ্ট হলেও কিন্তু আমার মনে হচ্ছে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তারপরটা দেখো, শিলাস্তরের চাপ হ্রাস গঠিত কারণে যান্ত্রিক অববিকার। আর একটা তো পড়ে রয়েছে, যেটা বৃষ্টির জন্য। এখানে লক্ষ্য করো, দেখো এখানে বৃষ্টির জন্য সেই নোটসটা বানিয়ে দিয়েছি। এইবার লক্ষ্য করো, পরের পেজে যাচ্ছি। দেখো তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে রাখো এইরকম করে। দেখো পরের পার্টটাতে যাচ্ছি আমরা, দেখে নাও। এই যে এইটা কিন্তু যান্ত্রিক আবহ বিকারের ফলে গঠিত ভূমিরূপের শেষ অংশ। দেখো দেখো এই পর্যন্ত তোমাদের শেষ হলো। এইবার দেখো এইখান থেকে রাসায়নিক অববিকারের ফলে গঠিত ভূমিরূপ আর একটা বড় কোশ্চেন পড়ে। এটাও ছবি দিলে একটু ভালো হয়, কিন্তু এখানে রাসায়নিক অববিকারের ফলে গঠিত ভূমিরূপ একটু কাকে বলে নিয়েছি, একটু বিষয়টা কিভাবে হয় সেইটা। আর বিশেষ করে অক্সিডেশন বা জারণ, অক্সিডেশন বা জারণ। তো অক্সিডেশন নামটা কেন হয়েছে? যেমন সাধারণত তোমরা ক্লাস 8-এ পড়ে এসেছো, দেখবে যে মানে পরিবেশ বইয়ে পড়ে এসেছো যে ধাতুর সঙ্গে বাদ দাও, যে কোনো পদার্থের সাথে মনে করো অক্সিজেন বা ক্লোরিন যদি যুক্ত হয়, আবার হাইড্রোজেন যদি অপসারণ হয়, বা কোনো মূলক বা আয়ন যদি তার থেকে ইলেকট্রন নির্গত হয়, বেরিয়ে যায়, তাদেরকে জারণ বিক্রিয়া বলে। তা সেই রকম অক্সিজেন যদি যুক্ত হয়, যদি এইরকম হয়, তাহলে আমরা তাদের কি বলবো? জারণ বিক্রিয়া বলবো না। তাই শিলার মধ্যেও এরকম অক্সিজেন যুক্ত হয়ে যাচ্ছে। যেমন দেখো এইখানে লক্ষ্য করো, যেমন এমন একটা শিলা আছে তার মধ্যে লোহা থাকে, লৌহযুক্ত শিলা, খনিজ শিলা। তার সঙ্গে দেখো ফেরাস অক্সাইড, লোহা থাকা মানে কি FeO থাকবে, শক্তিশালী এটা। কিন্তু যখনই জলীয় বাষ্প মানে কি, জল আর অক্সিজেন কিন্তু দুটো মিলিয়ে থাকবে, যদি এর সঙ্গে মিশে যায়, তখন এই ফেরাস অক্সাইড শক্তিশালী, ওর ভিতরে যে লোহাটা আছে সে আর শক্তিশালী থাকবে না, সে হয়ে যাবে কি, ফেরিক অক্সাইড। এই যে গল্পটা তীরচিহ্ন দিয়ে করে দিয়েছি, এইটাই ডিটেলস এখানে লেখা আছে। তা এইটা আমি যেভাবে বলছি এইভাবে তুমি বানিয়ে বলতে পারলেই হবে। একই জিনিস সেটা এখানে দেওয়া আছে। তা যখন ফেরিক অক্সাইড হয়ে যায়, Fe2O3 হয়ে গেল, দুর্বল মরিচাযুক্ত অক্সিজেন। তাহলে তখন শিলা মরচে পড়লে কি হবে? ভেঙে যাবে না, শিলা তখন ফেটে যায়। এটা কিন্তু ভিতরের গঠন, ওই জন্য বলছে রাসায়নিক অববিকার। তা সেইটা আবার এখানে ডিটেলস এইটা দেওয়া আছে। আমি যা এক্ষুনি বললাম ওরকম ছক করে নিয়ে তারপর নিচে ডিটেলস দিয়ে দেবে। এই পর্যন্ত তোমার আমি যেভাবে বললাম এই পর্যন্ত ওই যা কথা বলেছি সেটা এখানে দেওয়া আছে। এবার তাহলে নিশ্চয়ই আমরা অক্সিডেশন পেরিয়ে তাহলে কি আরেকটু বাকি আছে, উপরের একটা লাইন যেমন এই জুড়ে দিয়েছি। এবার কার্বনেশন পড়বো বা অঙ্গারযোজন যোগ হবে, তাই না? অঙ্গারযোজন, তো কার্বন যোগ হবে এখানে। দেখো এমন শিলা আছে যার মধ্যে চুনাপাথর জুড়ে আছে, তাহলে CaCO3 ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর। তার সঙ্গে দেখো এখানে দেখো মানে দেখো কার্বনিক অ্যাসিড এখানে যোগ হচ্ছে, আর যদি এখন বৃষ্টির জল। এইবার এর সঙ্গে কিন্তু আগের বারে যেমন অক্সিজেন যোগ হয়েছে, এখন অক্সিজেন না, কার্বন ডাইঅক্সাইড যোগ হবে, তাই তো এর নাম কার্বনেশন, তাই না? তা যদি কার্বন ডাইঅক্সাইড, আগেরটা বলেছিলাম কি, যে অক্সিজেন যোগ হয়েছে, মানে H2O আর O2 যেটা হয়েছিল। এখন দেখো এর ফলে কি হবে, এইগুলো যদি যোগ হয় তখন ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি হয় চুনাপাথর থেকে। তখন সেই কথাটা আমি যেটা বলেছি সেইটা এখানে ডিটেলস দেওয়া আছে। এই যা বললাম এক্ষুনি সেইটা এখানে দেখো, এখানে ডিটেলস দেওয়া আছে। ওইটা আবার ডিটেলস তোমার একটু ব্যাখ্যা দিয়ে লিখতে হবে। আরও একটা পড়ে থাকবে হাইড্রেশন,
জলযোজন যেটাকে বলা হয়, দেখো হাইড্রেশন, যেমন খনিজযুক্ত শিলা, খনিজ উপাদান বিভিন্ন থাকবে, তার সঙ্গে জল মিশে হাইড্রেশন হয়ে যায়, তাহলে খনিজ উপাদান নষ্ট হয়ে যায় বা ভঙ্গুর হয়ে যায়। সংজ্ঞা এখানে দিয়ে দেওয়া আছে। হাইড্রেশন কাকে বলে একটু সংজ্ঞা দিয়ে নিয়ে তারপর ডিটেলস আবার দিতে হয়, এইরকম করে এইগুলো নোটসগুলো লিখতে হয়, যেমন একটা উদাহরণ দেওয়া আছে। এই হলো। আর এখানে পড়ে রইল কি আর্দ্র বিশ্লেষণ, দেখো হাইড্রোলিসিস বা আর্দ্র বিশ্লেষণ। এইবার সেখানে দেখো এই পর্যন্ত পার্টটা, তাহলে তোমাদের আশা করি যে এইগুলো তোমাদের সম্পূর্ণ ওই আবহবিকার থেকে তোমাদের পড়বে।